কোনো একটা দল তাদের শক্তি প্রদর্শন করবে, তার জন্যে রাজ্যের সব কিছু কাজ বন্ধ হয়ে যাবে, এটা হতে পারে না। সেদিন এখন যিনি শাসক দলের নেত্রী, তারা যে আন্দোলন করেছিলেন সেটা কতটা আক্রমণাত্মক ছিল এবং যার ফলে তাদের উপর গুলি চালাতে পুলিশ বাধ্য হয়েছিল। যে রীতিমতো খুব চটুল নাচ করা হচ্ছে, যেন খুব ফুর্তি করছে লোকগুলো, যে শহীদের লোকগুলো মারা গিয়েছে তাদের স্মৃতিতে সম্মান জানানোর জন্য অনুষ্ঠানে এরকম চটুল নাচ গান চলছে। এটা শহীদদেরকে শ্রদ্ধা জানানো। তো এটা নিশ্চিতভাবে প্রমাণ করে যে পুলিশের লোকেরা শাসক দলের নেতাদের সঙ্গে এই খুনে এবং প্রমাণ লোপাটে জড়িত ছিল। আমাদের রাজ্যের শাসক দলের উচ্চস্তরের নেতা নেত্রীদের সঙ্গে কেন্দ্রের শাসক দলের উচ্চস্তরের নেতা নেত্রীদের সঙ্গে একটা সমঝোতা আছে এবং এই সমঝোতার ফলেই সিবিআই কাজ করতে পারেনি। কিন্তু গিয়ে সিবিআই দেখলো না কেন? কারণ সিবিআইয়ের লোকেরা তদন্তে কি রিপোর্ট দেবেন সেটা আগে থেকে ঠিক করে নিয়েছে। ফলে তারা দোষীদের ধরার জন্য কোনো রকম তদন্ত করেছেন বলে আমার ধারণা। স্যার, 21শে জুলাই মামলায় বড় শর্ত দিল কলকাতা হাইকোর্ট। প্রথমবার সময় বেঁধে দিল আদালত এবং শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ জানিয়েছে যে মিছিল বের করতে হবে সকাল 8টার আগে। ব্যস্ত সময়ে রাস্তা বন্ধ করে মিছিল করা যাবে না, যে 21শে জুলাইয়ের মিছিল করা যাবে না, কারণ তাতে সাধারণ মানুষের অসুবিধে হয় ওই সময়টাই যেহেতু অফিস টাইম সেজন্য। এবং বিচারপতি ঘোষ প্রশ্ন তুলছেন যে আর কতদিন সহ্য করতে হবে। কলকাতা পুলিশ যাতে ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে সে কথাও বলেছেন। তবে এবছরের 21শে জুলাইয়ের যে স্থান সেটা পরিবর্তন করার কোনো কথা আদালতের তরফ থেকে বলা হয়নি। কি আপনার কি মনে হয় যে এই সিদ্ধান্ত যে আদালত নিয়েছে এটা কি অনেক আগেই নেওয়া উচিত ছিল? আমাদের এখানে দেখুন, বিরোধী দলের কেউ যদি কোনো একটা মিছিল করতে চায় বা মিটিং করতে চায়, তাহলে প্রশাসনের লোকেরা যে জনসাধারণ অসুবিধা হবে, ট্রাফিক বন্ধ হয়ে যাবে, এইসব কারণ দেখে তাদেরকে অনুমতি দেন না। আর এখানে হাইকোর্টে দেখুন, যে হাইকোর্ট যখন জানতে চাইলো যে এই যে 21শে জুলাইয়ের জন্য এত লোক নিয়ে আসা হবে, গাড়ি নিয়ে আসা হবে, এর জন্যে অনুমতিটা কে চেয়েছে? তো দেখুন, পুলিশের পক্ষ থেকে সেটা বলা গেল না কে অনুমতি চেয়েছে, এবং দলের পক্ষ থেকেও বলতে পারলো না যে আমরা অনুমতি চেয়েছিলাম এবং অনুমতি পেয়েছি। অর্থাৎ এখানে বিরোধী দলের লোকেরা অনুমতি চাইলেও তাদেরকে দেওয়া হয় না, কিন্তু শাসক দলের লোকেরা অনুমতি না চাইলেও তাদেরকে অনুষ্ঠান করতে কোনো রকম আটকানো হয় না। বিরোধী দলের লোকদের কিছু করতে যদি ট্রাফিক অসুবিধা হয়, লোকের অফিসে যাতায়াতের অসুবিধা হয়, তাহলে এই অফিসের দিনে 21শে জুলাই যেভাবে করা হয়, সারা রাজ্য থেকে লোকদের গাড়িতে করে, ট্রেনে করে বা অন্যভাবে নিয়ে এসে গাড়িগুলোকে পুরোপুরি ট্রাফিক বন্ধ করে দেওয়া হয়। অফিসের লোকেরা অফিসে যেতে পারেন না, অন্য কোনো কাজে যারা যেতে চান সেখানে যেতে পারেন না। তো এটা তো যাতে না হয় সেটা প্রশাসনের দেখার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় প্রশাসন না দেখার ফলে যে আইনজীবীদের কাউকে কোর্টে যেতে হয়েছে এবং হাইকোর্টকে এটা দেখতে হচ্ছে। কিন্তু হাইকোর্টকে দেখার আগে প্রশাসনের এটা দেখার দরকার ছিল। স্যার, এই বিষয়ে কিন্তু হাইকোর্ট আরেকটাও নির্দেশ দিয়েছে। মানে হাইকোর্টের শর্ত হচ্ছে যে মিছিল যে কোনো মিছিলই সকাল 8টার আগে বের করতে হবে এবং সকাল 9টা থেকে 11টা পর্যন্ত, মানে যখন অফিসের পিক আওয়ার, সেই সময় কোনো রকম যানজট যাতে না হয় সেটা দেখতে হবে। বিশেষ করে মধ্য কলকাতা এবং তার সঙ্গে হাইকোর্টের কাছে 5 কিলোমিটার রেডিয়াস পর্যন্ত এই বিষয়টাকে কড়া নজরদারির মধ্যে রাখতে হবে, যাতে এই 11টা পর্যন্ত কোনো রকম যানজট তৈরি না হয়, সাধারণ মানুষের জীবনযাত্রায় অফিস কাছারি যেতে কোনো সমস্যা যাতে তৈরি না হয়। এই বিষয়টা কিন্তু হাইকোর্টের পক্ষ থেকে কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এটা কি আদৌ সম্ভব? যদি প্রশাসন চায় তাহলে সম্ভব, যদি প্রশাসন না চায়, কারণ তারা ঠিকমতো কাজ করেছে কিনা সেটা দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা যিনি নেবেন, কিন্তু রাজ্যের শাসক দলের সর্বোচ্চ নেত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী। পুলিশের লোকেরা জানেন যে আমাদের বিরুদ্ধে আমরা কাজ না করলেও যেহেতু এটা শাসক দলের পক্ষে যাচ্ছে, তারা কোনো ব্যবস্থা নেবেন না। অতএব এটা যে লাগু করা সেটা কতটা হবে সে ব্যাপারে আমার সন্দেহ আছে, কিন্তু হাইকোর্টের যে
আদেশ সেটা খুবই যুক্তিযুক্ত। দেখুন, আমাদের কলকাতা শহরে অন্য দূর দূরান্ত থেকে তো বিভিন্ন জিনিসপত্র নিয়ে লরিগুলো ঢোকে, কিন্তু সেই প্রতিদিনের জন্য একটা অর্ডার আছে যে লরিগুলো কত পর্যন্ত ঢুকতে পারবে এবং রাত কটার পর আবার ঢুকতে পারবে। তো হাইকোর্ট যে আদেশটা দিয়েছে সেটা তার সঙ্গে যুক্তি দিয়ে দেওয়া হয়েছে, এবং হাইকোর্ট যে আদেশ দিয়েছে যে একটা দল তাদের শক্তি প্রদর্শন করবে, তার জন্যে রাজ্যের সব কিছু কাজ বন্ধ হয়ে যাবে, এটা হতে পারে। স্যার, আপনি এক্ষুনি একটা খুব দামি কথা বললেন যে প্রশাসন যদি চায় তাহলে সবটাই সম্ভব হতে পারে, কিন্তু প্রশাসন যদি না চায়, তার কারণ আদালত যে এই নির্দেশ দিয়েছে তারপরেই কিন্তু বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার একটা বিবৃতি দিয়েছেন। তিনি বলছেন যে আদালত যদি কোনো অবাস্তব নির্দেশ দেয় সেটা পালন করার দায়িত্ব আমাদের নয়। 21শে জুলাইয়ের হাইকোর্টের শর্ত প্রসঙ্গে তিনি এই কথা বলেছেন, এবং এর আগেও আমরা দেখেছি যে হাইকোর্টের বিভিন্ন রায় নিয়ে বা একাধিক বিচারপতিকে নিয়ে হাইকোর্টে তিনি বিচারপতি থাকাকালীন এরকম অবস্থায় তাদেরকে নিয়ে কিন্তু রাজ্যের শাসক দলের পক্ষ থেকে নানা রকম এমন মন্তব্য করা হয়েছে যেগুলো বাঞ্ছনীয় নয়। এ বিষয়ে কী বলবেন? এখন হাইকোর্ট কোনো আদেশ দিলে সেটা আমার পছন্দ হোক আর নাই হোক, আমি মানতে বাধ্য। আমি যদি বলি যে মানব না, তাহলে আমার বিরুদ্ধে কন্টেম্প্ট অফ কোর্টের ব্যবস্থা নেওয়া যেতে পারে। এখন যারা এরকম কথা বলছেন তাদের বিরুদ্ধে হাইকোর্ট কন্টেম্প্ট ইস্যু করে তাদেরকে সাজা দেবেন কি না সেটা আলাদা কথা, কিন্তু হাইকোর্ট দিতে পারে। স্যার, এবারের সমাবেশে ভিড় নাকি অন্যবারের চাইতে বেশি হবে, এরকমই চিন্তাভাবনা রয়েছে বা এরকমই আশা করছে শাসক দলের লোকেরা, এবং তাতে সাধারণ মানুষ যাতে সমস্যায় না পড়ে তা দেখতে কলকাতা পুলিশকে কলকাতা হাইকোর্ট নির্দেশও দিয়েছে। রাজপথে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ, এবং রাস্তায় যদি কেউ সমস্যা পড়ে তাহলে সাহায্যের জন্য কলকাতা পুলিশকে ফোন করতে পারবে, এবং এই জন্য এমার্জেন্সি 3টে ফোন নাম্বার পর্যন্ত কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি দিয়েছেন। এই এত যে মানে ব্যবস্থা নেওয়া হলো, তাতে কি আদৌ তাতে কোনো সুবিধে হবে, সুরাহা হবে সাধারণ মানুষের জীবন? অন্য 5টা দিন যেমন থাকে 21শে জুলাইয়ের দিনও তেমন থাকবে বলে মনে করেন? থাকবে না, এবং হাইকোর্ট যেহেতু একটা আদেশ দিয়েছে সেই জন্য পুলিশ কমিশনার বলে অন্যরা বলছেন যে আমরা এটা মেনে চলবো, এই নাম্বারে ফোন করবেন। কিন্তু এই নাম্বারে ফোন করে কজন লোকের ফোন তারা ধরবেন? মানে অসুবিধা এত বেশি সংখ্যক লোকের হবে যে তাদের পক্ষে সে ফোন ধরে তাদের সুরাহা করা সম্ভবই নয়, এবং তারা যে সুরাহা করতে চায় তা নয়, হাইকোর্টের আদেশটা তারা পালন করেছেন এটা দেখানোর জন্য এগুলো করছে। এই বিষয়ে আরেকটা প্রশ্ন আপনার কাছে করব। আপনি হয়তো সেই সময় পদাধিকারী ছিলেন, পুলিশে একটা উচ্চ পদে ছিলেন, তো সেই সময় গুলি চালিয়েছিল বামফ্রন্ট সরকারের পক্ষ থেকে পুলিশ, বা বামফ্রন্ট সরকারের পক্ষ থেকে গুলি চালানো হয়েছিল, মারা গিয়েছিল কংগ্রেসের কিছু লোকজন, এবং এখন তৃণমূল সেই 21শে জুলাই পালন করছে এবং শহীদ তর্পণ করবার জন্য লাড্ডু বিতরণ করছে, খুঁটি পুজো করছে, এসব আমরা দেখতে পাচ্ছি। রীতিমতো সে ডিজে চালিয়ে নাচ করতে করতে বিভিন্ন জায়গা থেকে লরিতে করে, ট্রাকে করে, ম্যাটাডোরে করে লোকজন আসছে। ডিম ভাত দিবস বলে একটা মানে শব্দবন্ধ চালু হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? আপনি তো সেই সময় ছিলেন, তো এই দিনটা কি ঘটেছিল? ছিলাম, কলকাতা পুলিশেই ছিলাম, এবং সেদিন পুলিশের যে ব্যবস্থা ছিল তাতে আমি ডিউটিতেও ছিলাম। সেই দিনের যে ঘটনা ছিল সেই ঘটনা কংগ্রেস করেছিল, এবং তখন বর্তমানে যে শাসক দল এই 21শে জুলাই পালন করেছে তাদের তখনও জন্মই হয়নি। তো সেখানে তারা কতজন পুলিশ অফিসারকে জখম করেছিলেন, কতটা ব্যারিকেড ভেঙেছিলেন, কতটা বাসে আগুন লাগিয়েছিলেন, কতটা গাড়ি ভাঙচুর করেছিলেন, এ ব্যাপারে একটা রিপোর্ট এখন যিনি রাজ্যের শাসক দলের নেতা, কিছুদিন আগে মন্ত্রীও ছিলেন, তখন হোম সেক্রেটারি ছিলেন মনীশ গুপ্তা, এফিডেভিট করে হাইকোর্টে জমা দিয়েছিলেন। তো সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে সেদিন এখন যিনি শাসক দলের নেত্রী তারা যে আন্দোলন করেছিলেন সেটা কতটা আক্রমণাত্মক ছিল, এবং যার ফলে তাদের উপর গুলি চালাতে পুলিশ বাধ্য হয়েছিল। আমি আর একটা দিকের কথা বলব যে এই যে লোকগুলো পুলিশের গুলিতে মারা গিয়েছিল তাদের জন্য আপনি শহীদ দিবস পালন করছেন, তো আপনার দল করার জন্যে যে মালদাতে যে সরকারকে হত্যা করলো, তেয়ারিকে অ্যারেস্ট করলো, আপনার দলের লোকে আপনার দলকে মেরেছে। ওখানে আবুল কালামের জন্য মইনুল অভিযুক্ত করা হলো, বা যে ভাঙড়ে রাজা খান কলকাতার খুব কাছে এখন কলকাতা পুলিশের মধ্যেও, তার জন্যে শাসক দলেরই
নেতাদের অ্যারেস্ট করা হলো। তো এই যে সাঁইথিয়াতে যে পীযূষ ঘোষ খুন হলো, এগুলো তো আপনার দলের লোক। তো এইগুলো যে খুন হচ্ছে তাদের জন্য আপনারা শহীদের সম্মান দেওয়ার ব্যবস্থা করুন। আপনারা যখন আপনার দলের জন্মই হয়নি তখন একটা আন্দোলন হয়েছিল, সেই নিয়ে আপনারা এখন মাতামাতি করছেন। আপনাদের দোষে ঘটনা ঘটেছে। আর এই যে করা হচ্ছে এটা কিন্তু শহীদদের তর্পণ দেওয়া নয়। আপনি যেটা বললেন যে বিজি বাঁচিয়ে, আমি বিভিন্ন টিভি চ্যানেলে দেখেছি, এখনও দেখানো হচ্ছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনি দেখতে পাবেন যে রীতিমতো খুব চটুল নাচ করা হচ্ছে, যেন খুব ফুর্তি করছে লোকগুলো, যে শহীদের লোকগুলো মারা গিয়েছে তাদের স্মৃতিতে সম্মান জানানোর জন্য অনুষ্ঠানে এরকম চটুল নাচ গান চলছে। এটা শহীদদেরকে শ্রদ্ধা জানানো নয়, আসলে দেখানো যে দেখো রাজ্যের কত লোক আমার সঙ্গে আছে, ভোটে যাতে সুবিধা হয়, ক্ষমতা জাহির করার জন্যে 21শে জুলাই পালন করা হচ্ছে। স্যার আরেকটা অন্য প্রশ্ন করব যে অভিজিৎ সরকারের খুনের মামলায় এবার আদালতে হাজিরা দিলেন নারকেলডাঙ্গা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেন এবং তৎকালীন সাব ইন্সপেক্টর রত্না সরকার ও হোমগার্ড দীপঙ্কর। 2021 সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন মানে 2রা মে বিকেলে কাকুরগাছিতে বিজেপির কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে এবং তখনই পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন তার দাদা বিশ্বজিৎ সরকার। সিবিআইকে দেওয়া বয়ানে তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন যে দুষ্কৃতীরা তার ভাইকে পিটিয়ে হত্যা করার পর সেখানে যে রক্ত পড়েছিল সেটা নাকি তখন ধুয়ে দিয়েছিলেন নারকেলডাঙ্গা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেন। এবং এরপরে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল বিশেষ করে সিবিআই আদালতের বিচারক রোহন সিনহাকে। তার সাফ কথা, রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে সমাজ কি করবে, সমাজ আপনি আমি। এটা শুধু তো একবার নয়, বারবার বিভিন্ন ক্ষেত্রে পোস্ট পোল ভায়োলেন্স বা প্রি পোল ভায়োলেন্সে কিন্তু এই ঘটনা ঘটেছে। আর কতদিন চলতে থাকবে এই বিষয়টা? পুলিশ যতদিন নিরপেক্ষভাবে দক্ষতার সঙ্গে কাজ করবেন না, শাসক দলের দলদাস হয়ে কাজ করবে, ততদিন এই ঘটনা চলতে থাকবে। আপনি যে ঘটনাগুলো বললেন যে ফল ঘোষণার পর যে শাসক দলের গুন্ডা নেতারা সে একজন বিরোধী দলের সমর্থককে পিটিয়ে খুন করছেন পুলিশের উপস্থিতিতে, পুলিশ চেষ্টা করলে সেই খুনটা নিবারণ করতে পারতেন, কিন্তু করেননি। শুধু তাই নয়, আপনি যে কথাটা আপনি জেনে নিন যে এই যে যিনি খুন হয়েছে তার দাদা বিশ্বজিৎ সরকার একটা লিখিত অভিযোগ থানায় করেছিলেন, তাতে 19 জন লোকের নাম ছিল, তার ভিত্তিতে কিন্তু এফআইআর করা হয়নি। এফআইআর করা হয়েছে কী করে? 2 তারিখে একটা এফআইআর করা হয়েছে, 3 তারিখে একটা এফআইআর করা হচ্ছে। সেটা তারা দেখেছেন যে তার মাকে তারা জিজ্ঞাসা করে যে তথ্য পেয়েছেন তার উপর ভিত্তি করে এফআইআর করেছেন। অর্থাৎ পুলিশ যে পরিকল্পিতভাবে যাদের নাম লেখা হয়েছে এফআইআরে তাদের নাম না থাকে, তার জন্য লিখিত অভিযোগ পাওয়ার পরেও তার ভিত্তিতে এফআইআর না করে এই শাসক দলের গুন্ডা নেতাদের বাঁচানোর জন্যে নিজেরা তার মাকে জিজ্ঞাসাবাদ করে পেয়েছেন বলে কারো অপরাধীদের নাম এফআইআরে না দিয়ে 2 দিন পর পর এফআইআর করেছে। তো এটা নিশ্চিতভাবে প্রমাণ করে যে পুলিশের লোকেরা শাসক দলের নেতাদের সঙ্গে এই খুনে এবং প্রমাণ লোপাটে জড়িত ছিলেন। এবং এই জন্যেই তৎকালীন ওসি, সাব ইন্সপেক্টর এবং একজন হোমগার্ডের নামে যে সিবিআই চার্জশিট দিয়েছে এবং আদালতে সারেন্ডার করে বেল চাইলে তাদেরকে বেল দেওয়া হয়নি, তাদেরকে হেফাজতে রাখা হয়েছে। তারা এখন হাজতে আছে। আপনারা জানেন আরজিকর হাসপাতালে যে খুনের ঘটনা, চিকিৎসক ছাত্রীর ধর্ষণ এবং খুনের ঘটনা হয়েছিল, তাতে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় তাকে বেকসুর খালাস করার জন্য আবেদন করা হয়েছে কলকাতা হাইকোর্টে এবং সেই আবেদন গ্রহণও করেছে আদালত। তার ফাঁসির দাবিতে সিবিআইয়ের দায়ের করা মামলার সঙ্গেই শুনানি হবে সঞ্জয় রায়ের আবেদনের। সেপ্টেম্বর মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে এবং এই মামলার আরজি করে নির্যাতিতার পরিবারও যুক্ত হতে পারবে বলে জানিয়েছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। আপনার কি মনে হয় যে নির্যাতিতা যে মেয়েটি অভয়া, তা সে কি সুবিচার পাবে অবশেষে? না, শুধুমাত্র সঞ্জয় রায়ের সাজা হতে কি তিনি সুবিচার পেয়েছেন? পাননি। যারা প্রকৃত দোষী তাদের তো সাজা হয়নি। আর এই সঞ্জয় রায়ের যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, শিয়ালদা কোর্টের রায় যদি আপনি দেখেন তো সেখানে হাইকোর্টে
বেকসুর খালাসও হয়ে যেতে পারে, না হলে শাস্তি যদি কোনো লঘু শাস্তি হয় তাহলে আমি কিছু আশ্চর্য হব না। কারণ সেখানকার বিচারক যেভাবে রায় দিয়েছেন আমার মনে হয় না যে সে রায় হাইকোর্টে টিকবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। দেখুন, যে স্বাক্ষর প্রমাণের ভিত্তিতে তাকে সাজা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে নির্যাতিতার শরীর বা তার কাছাকাছি থেকে যেসব চুল সংগ্রহ করা হয়েছিল তাতে সঞ্জয় রায়ের চুল পাওয়া গিয়েছে। সঞ্জয় রায়ের উকিলের বক্তব্য ছিল যে তার মক্কেলের চুল মক্কেলকে অ্যারেস্ট করার পর পুলিশের লোকেরা ছিঁড়ে নিয়ে দিয়েছে, ওখান থেকে পায়নি। বিচারক সেটাকে কাউন্টার করেছেন এই বলে যে তাকে যে অ্যারেস্ট করার আগে এই চুলগুলো সিজ হয়েছিল, কিন্তু বিচারক এটা খতিয়ে দেখেননি বা তিনি জানতেন না, এমনও হতে পারে যে আগে চুলগুলো সংগ্রহ করা হয়েছে বললেও এগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এই সঞ্জয় রায়কে গ্রেপ্তারের পর। অতএব এটা আমি বলছি না যেটা হয়েছে, কিন্তু এটা হওয়া সম্ভব যে তার কাছ থেকে চুল ছিঁড়ে তার সঙ্গে মিশিয়ে পরীক্ষা করতে পাঠানো হয়েছে। অতএব হাইকোর্টে যখন এগুলো নিয়ে আলোচনা হবে, এরকম আরও অনেক ক্ষেত্র আছে যেখানে বিচারক যেভাবে রায় দিয়েছেন সেই রায় দেওয়া যায় বলে আমার ধারণা। স্যার, এই বিষয়ে আরেকটা প্রশ্ন আছে যে নির্যাতিতার পরিবার কিন্তু বারবার সিবিআইয়ের ভূমিকা নিয়ে বা সিবিআইয়ের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলেছেন। তো তার মধ্যে যেমন এর আগে সীমা পাহুজার কথাও তারা বলেছিলেন যে সীমা পাহুজা ইচ্ছাকৃতভাবে এই তদন্তকে মানে ঠিক মতো করেননি বা করতে দেননি সিবিআইয়ের অন্যান্য অফিসারদের। ঠিক সেইভাবেই কিন্তু তারা এখন সিবিআইয়ের শীর্ষকর্তা সম্পৎ মিনার সঙ্গে বিনীত গোয়েলের একটা সম্পর্ক আছে এই প্রশ্নও তুলেছেন। আরজি করের এই ধর্ষণ খুনের ঘটনায় যে তাদেরও কোনো একটা যোগ আছে বলে তারা মনে করছেন। বুধবার শিয়ালদা আদালত ঠিক বলছেন না, তারা ব্যাচমেট। যেমন প্রতি বছর তো আইপিএসে লোক ভর্তি হয়, তো দুজনে একই বছরে ভর্তি হয়েছেন, একই সঙ্গে ট্রেনিং নিয়েছেন, এদেরকে ব্যাচমেট বলে। তো ব্যাচমেট হলে স্বাভাবিক জানাশোনা থাকে, তার দ্বারা প্রভাবিত হতে পারেন, হয়েছে কি না আমি জানি না। কিন্তু আমি বলবো যে এই সিবিআইকে প্রভাবিত করার জন্য ব্যাচমেট হওয়ার দরকার নেই। আমাদের রাজ্যের শাসক দলের উচ্চস্তরের নেতা নেত্রীদের সঙ্গে কেন্দ্রের শাসক দলের উচ্চস্তরের নেতা নেত্রীদের সঙ্গে একটা সমঝোতা আছে, এবং এই সমঝোতার ফলেই সিবিআই কাজ করতে পারেনি। কারণ আমাদের এখানেও যাদেরকে ডিজি করা হয় বা সিপি করা হয় বা সিআইডির প্রধান করা হয়, সাধারণত সৎ মানুষকে করা হয় না। তিনি সিবিআই যাদের ডাইরেক্টর করা হয় অর্থাৎ প্রধান, সাধারণত সৎ মানুষকে করা হয় না, ওই শাসক দলের নেতাদের কথা শুনে চলে সেরকম লোককে করা হয় যাদের অধিকাংশ অসৎ হন। এবং সিবিআই ডাইরেক্টরদের অনেকের বিরুদ্ধেই সিবিআই পরবর্তীকালে কেস করেছে। আপনার বলছেন যে সিনহা ডাইরেক্টর ছিলেন, তার মধ্যে সিবিআই কেস করেছিলেন, তার মধ্যে চার্জশিটও হয়েছিল এবং তার বিচার হচ্ছিল। তিনি মারা গিয়েছেন বলে তার জেলে যেতে হয়নি, নাহলে জেলে যেতে হতো। তো এই রকম লোকরা সিবিআইয়ের প্রধান হন। তো সেই রকম লোকেরা যদি হন, তো সেখানে রাজনৈতিক প্রভাব থাকলে এখানে তদন্ত যে ঠিকমতো হবে না, সেটাই স্বাভাবিক। তাহলে আরেকটা বিষয় অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে আপনার কথার থেকে, যে অভয়ার মা বাবার বাড়িতে, মানে অভয়ারদের যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু কিছুদিন আগে সিবিআইয়ের পক্ষ থেকে সীমা পাহুজা এসেছিলেন এবং তিনি বারবার 2 ঘন্টা ধরে প্রায় বসে এটাই বোঝানোর চেষ্টা করেছিলেন যে সিবিআই যাকে চার্জশিট দিয়েছে সেই সঞ্জয় রায়ই একমাত্র দোষী। কোনোভাবেই অভয়ার মা বাবাকে কিন্তু অন্য কোনো দিকে যেতেই দেননি, তাদের মনটা ওই দিকেই ঘোরানোর চেষ্টা করেছেন যে একমাত্র মেনে নিতে হবে সঞ্জয় রায়ই দোষী। তাহলে সেক্ষেত্রে কি রাজনৈতিক চাপের জন্যই সিবিআই এরকম করতে পারে বলে মনে করেন? সিবিআই আমাদের দেশের সবথেকে নামকরা তদন্তকারী সংস্থা। তাদের যে তদন্তের পারঙ্গমতা নেই আমি সেটা বলবো না, কিন্তু তারা তদন্তটা সঠিকভাবে করতে চাইছে কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে। আমি একটা উদাহরণ দিয়ে বলছি। যদি না টালা থানার ওসির বিরুদ্ধে এবং আরজি কর মেডিকেল কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে কোনো প্রমাণ তাদের হাতে পৌঁছয়নি, তাহলে অ্যারেস্ট করলেন কেন? আর যদি প্রমাণ তাদের কাছে ছিল তাহলে নির্দিষ্ট সময় তাদের বিরুদ্ধে চার্জশিট দিলেন না কেন? এতে সিবিআইয়ের যে উদ্দেশ্য সে ব্যাপারে সন্দেহ জাগে। তারপরে ওখানে 2-1টা ঘরের প্রসঙ্গ আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে সেখানে কিছু প্রমাণ পাওয়া যেতে বলে তাদেরকে বলা হয়েছিল। তারা সেই ঘরটা বন্ধও করেননি, বন্ধ করে রাখতে বলেছিলেন। যখন সেটা খোলার কথা বলেছেন বললেন আমরা তো বন্ধ করিনি, আপনারা খুলে নিন।
যখন একটা খবর পাওয়া গেল, আমি ধরে নিলাম সেখানে গিয়ে কিছু পাওয়া যেত না, কিন্তু গিয়ে সিবিআই দেখলো না কেন? কারণ সিবিআইয়ের লোকেরা তদন্তে কি রিপোর্ট দেবেন সেটা আগে থেকে ঠিক করে নিয়েছেন। ফলে তারা দোষীদের ধরার জন্য কোনো রকম তদন্ত করেছেন বলে আমার ধারণা নয়। একটা শেষ প্রশ্ন করবো স্যার, যে আমাদের রাজ্য বিজেপির নতুন সভাপতি হলেন শ্রমিক ভট্টাচার্য, তার হাত ধরে বাঙালির মন কি বিজেপি জয় করতে পারবে? শ্রমিকের হাত ধরে 26-এর ভোট বৈতরণী কি বিজেপি পার হতে পারবে বলে মনে করেন? দেখুন, উনি এসে একটাই কথা বলছেন যে আমাদের শুধু হিন্দুদের নিয়ে আমাদের দল নয়, অহিন্দু যারা আছে আমরা তাদের কথাও ভাবি, তাদেরও বর্তমান শাসক দল ক্ষতি করছে, তারা আমাদের সঙ্গে আসুক। এখন সে লোকেরা তাদের সঙ্গে আসবেন কি না এবং তারা নির্বাচনে ভালো ফল করবেন কি না সেগুলো সাধারণ লোকের ওপর নির্ভর করবে। কিন্তু এটা ঠিক কথা, তিনি অন্য সম্প্রদায়ের লোকদেরও সঙ্গে নিতে চাইছেন।